সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। সুরেন্দ্রনাথ মানেই ভারত সভা, সুরেন্দ্রনাথ মানেই সারেন্ডার নাট। লর্ড কার্জন বঙ্গভঙ্গের প্রসঙ্গে যখন বলেছিলেন পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেলড ফ্যাক্ট, তখন সেই বক্তব্যের বিরোধিতা করে বিপরীত একটি বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা যিনি রেখেছিলেন তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আই মাস্ট আনসেটল দ্য সেটেলড ফ্যাক্ট। কোনো সারেন্ডারের প্রশ্ন ওঠে না, কোনো আপোষের প্রশ্ন ওঠে না, তাই তিনি সারেন্ডার নট। সুরেন্দ্রনাথ এর মতো এহেন দৃঢ় ব্যক্তিত্ব। তিনি লন্ডন থেকে 1875 সালে ফিরলেন। ভারতীয় মধ্যবিত্ত সম্প্রদায়ের একটি মঞ্চ প্রয়োজন তাদের বক্তব্য প্রকাশের জন্য। 76 প্রতিষ্ঠিত করলেন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, একটা সর্বভারতীয় প্রেক্ষাপটে গঠিত এমন একটি সংগঠন একমাত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ই কল্পনা করতে পেরেছিলেন এবং তার বাস্তব রূপায়ণের উদ্যোগ গ্রহণ করেছিলেন আনন্দমোহন বসুর সহযোগিতায়, এবং আরও অন্যান্য ছিলেন। যাই হোক, তাদের সহযোগিতায় কলকাতার অ্যালবার্ট হলে 1876 সালে প্রতিষ্ঠিত হয় এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আমাদের এখনকার আলোচনার বিষয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার কার্যাবলী প্রসঙ্গ। তো যাই হোক, বক্তব্য রাখার জন্য যে ধরনের মঞ্চকে ব্যবহার করা হতো সেখানে আমরা দেখেছিলাম এরকম একটা স্ট্যান্ড যেখানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সিম্বল অঙ্কিত। যাই হোক, সেটাকে একটু ফোকাস করার জন্যই তুলে ধরা। এখন আমরা মূল বক্তব্যে প্রবেশ করব। শুরুতে বলবো 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই ভারত সভার উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। এই উদ্দেশ্যেই এই সভা বিভিন্ন কার্যাবলী বা পদক্ষেপ গ্রহণ করে। তবে এখানে উদ্দেশ্য শুধু এটুকু বললে প্রশ্নের উত্তর হিসেবে ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য হিসেবে যদি তোমাদের প্রশ্ন হয় সেক্ষেত্রে বেশ কয়েকটি উদ্দেশ্য ছোট ছোট পয়েন্টস বা সাব পয়েন্টস আকারে বা অন্তত সিরিয়াল নাম্বার দিয়ে নাম্বারিং করে সেগুলো লেখা উচিত বা সামান্য পারলে ডিসকাস করাও উচিত। তো সেই প্রসঙ্গ আলাদা, আমরা আপাতত এখানে তার কার্যাবলী প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে সেটা হচ্ছে আইসিএস এর বয়স নিয়ে আন্দোলন। ব্রিটিশ সরকার আইসিএস পরীক্ষা অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যে পরীক্ষাটি আজ আমাদের ভারতবর্ষে আইএএস বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নামে পরিচিত। তো এই আইসিএস পরীক্ষায় বসার ঊর্ধ্বতন যে বয়স সেটা 21 বছর থেকে কমিয়ে 19 বছর করা হয়েছিল। এই 19 বছর করার ফলে ভারতবর্ষীয় যে যুব সম্প্রদায় তাদের পক্ষে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া একটু অসুবিধাজনক হয়ে পড়ে। তো এই 19 বছর করার সূত্রে ভারত সভা বিরোধিতায় নামে এবং তারা পরীক্ষায় বসার ঊর্ধ্বতন বয়স 22 বছর করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। তো সমকালীন ভারতবর্ষে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই ধরনের একটি পদক্ষেপ সুরেন্দ্রনাথের উদ্যোগে, তার ভারত সভার উদ্যোগে গৃহীত হয়েছিল। নেক্সট, সংবাদপত্র আইনের বিরোধিতা। বড়লাট লর্ড লিটন তিনি অত্যন্ত কতগুলো আইন প্রণয়ন করেছিলেন যা দমনমূলক, পীড়নমূলক বা সাপ্রেসিভ। এই ধরনের আইনের অন্যতম হলো এই দেশীয় ভাষা সংবাদপত্র আইন। দেশীয় ভাষা সংবাদপত্র আইন
আর যে নামে পরিচিত সেটা হচ্ছে মাতৃভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই তিনটি নামেই প্রধানত এই আইনটিকে আমরা চিনি। 1878 খ্রিস্টাব্দে এটি প্রণীত হয় এবং এই আইনের মাধ্যমে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির উপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়। সেই আইনের যে দমনমূলক দিক সেগুলো কখনোই মেনে নেওয়ার ছিল না, কিন্তু একটি সংগঠিত আন্দোলন গড়ে তোলা খুব কঠিন। সাম্রাজ্যবাদী সরকারের বিরুদ্ধে এই ধরনের আন্দোলন তখন প্রায় কল্পনাই করা যেত না, কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই সংগঠন তার নেতৃত্বে ভারত তীব্র প্রতিবাদ জানায়, আন্দোলন গড়ে তোলে। নেক্সট, অস্ত্র আইনের বিরোধিতা। আগে যে দেশীয় ভাষা সংবাদপত্র আইনের কথা বললাম, এখন যে অস্ত্র আইনের কথা বলছি, এই প্রণয়ন করেছিলেন লর্ড লিটন। তাকে একটু দেখে রাখা ভালো। লর্ড লিটনের উদ্যোগে এই ধরনের আইনগুলো হয়েছিল। তো এই অস্ত্র আইন এটিও 1878 খ্রিস্টাব্দে প্রণীত হয়। আর এখানে কি বলা হয় না, সরকারের অনুমতি ছাড়া ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ। তো সরকারের অনুমতি ছাড়া আগ্নেয়াস্ত্র রাখা যদি নিষিদ্ধ হয়, তখন সেই ব্রিটিশ সরকার কতজন ভারতীয়দের সেই অস্ত্র রাখার অনুমতি দেবে? এটা একটা প্রশ্ন। ভারতীয়দের আগ্নেয়াস্ত্র রাখা এই বিষয়টা নতুন কিছু নয়। ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় জমিদারি ব্যবস্থা বিদ্যমান ছিল এবং তাদের সম্পদ, তাদের সুরক্ষা সব কিছুর জন্য এই আগ্নেয়াস্ত্র তারা রক্ষণ করতেন। তার থেকেও বড় কথা, ভারতবর্ষীয় সমাজে এই আগ্নেয়াস্ত্রযুক্ত বহু পরিবারকে আমরা লক্ষ্য করি। এটা ভারতীয় অভিজাত সম্প্রদায়ের বা বিত্তশালী সম্প্রদায়ের যে সোশ্যাল স্ট্যাটাস সেটাকেও রিফ্লেক্ট করত। তো যাই হোক, এই অস্ত্র রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে ভারত সভা তীব্র আন্দোলন গড়ে তুললে পরবর্তী বড়লাট লর্ড রিপন, তিনি একটু উদার প্রকৃতির ছিলেন, তিনি এটি প্রত্যাহার করেছিলেন। এই আন্দোলনের ফলশ্রুতি স্বরূপ আমরা এটা লক্ষ্য করি যে 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপন এই আইনটিকে প্রত্যাহার করেন। লর্ড রিপন ওই যে বললাম একটু উদার প্রকৃতির, তো তিনি ইলবার্ট বিল প্রণয়ন করলেন। ইলবার্ট বিল তার আইন সচিব কর্টনি ইলবার্টকে দিয়ে তিনি একটি আইন প্রণয়ন করতে চেয়েছিলেন। এই হচ্ছে রিপনের ছবি। সেই আইনে কি বলা হয়েছিল, আইন প্রণয়নের উদ্দেশ্য কি ছিল, ইলবার্ট বিলের বক্তব্যটা কি ছিল? ভারতবর্ষের ভারতীয় বিচারক যাঁরা, তাদের কোনো অধিকার ছিল না কোনো শ্বেতাঙ্গ অপরাধীর বিচার করার, অথচ বিপরীত অধিকার ইউরোপীয় বা শ্বেতাঙ্গ বিচারকদের ছিল। বিচারের ক্ষেত্রে এই যে অসাম্য, সেটা দূর করতে চেয়েছিলেন। অর্থাৎ রিপন চেয়েছিলেন ভারতীয় বিচারকরাও শ্বেতাঙ্গ অপরাধীর বিচার করতে পারবে। এমন একটা বিল যখন ইলবার্ট খসড়া আকারে উপস্থাপন করেন, তখন শ্বেতাঙ্গরা দল বেঁধে এর বিরোধিতা করে। একটু বলা ভালো, সমকালীন হাইকোর্টের বিচারপতি ব্রানসন, তার নেতৃত্বে এই যে বিল, তার বিরোধিতা করে আন্দোলন গড়ে তোলে। তার একটা সংগঠনও গড়েছিল, ডিফেন্স অ্যাসোসিয়েশন। সেই সংগঠনের নেতৃত্বে তথা ব্রানসনের নেতৃত্বে এই ইলবার্ট বিলের চরম বিরোধিতা করা শুরু হয়। ফলে এই বিল
পাশ করা খুব কঠিন হয়ে যায়। তবুও ভারতের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে না, এটা কল্পনাই করতে পারলেন না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শ্বেতাঙ্গরা বিদ্রোহ করছে ইংরেজ সরকারের বিরুদ্ধে, এ ধরনের ঘটনা আগে ঘটেনি, অথচ সেই বিদ্রোহ হচ্ছে ব্রিটিশের দ্বারা গৃহীত ভারতীয়দের সম্মান সুরক্ষার সাম্যাবস্থা বজায় রাখার একটা উদ্যোগ, তার বিরুদ্ধে। সুতরাং এই বিরোধিতা করা অত্যন্ত জরুরি। সুরেন্দ্রনাথ ফিল্ডে নামলেন, এই তার বিরোধিতা করে তিনি যে আন্দোলন গড়ে তুললেন সেটি হল বিরোধী আন্দোলনের বিরোধী, অর্থাৎ এটা একটা কাউন্টার মুভমেন্ট। অর্থাৎ আমরা যদি ইংরেজদের এই আন্দোলনটাকে বলি ইলবার্ট বিল বিরোধী আন্দোলন, তো আমরা এটাকে বলবো প্রতি আন্দোলন, অর্থাৎ আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন। সুরেন্দ্রনাথের নেতৃত্বে ইলবার্ট বিল বিরোধী আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন, অর্থাৎ ইলবার্ট বিল প্রণয়নের সপক্ষে আন্দোলন গড়ে উঠল। তো এ ধরনের পদক্ষেপ একমাত্র তার পক্ষেই মানায় যিনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কৃষকদের স্বার্থে আন্দোলন করতেও ভারত সভা পেছপা হয়নি। কৃষকদের উপর সরকার ও জমিদারদের শোষণ ও অত্যাচার, শোষণমূলক আমদানি শুল্ক এবং আইন, নেক্সট সম্পদের নিষ্ক্রমণ, আসামের চা বাগিচার কুলিদের উপর যে অত্যাচার, তার বিরুদ্ধে ভারত সভা আন্দোলন চালায়। মনে রাখবে, আসামের চা বাগিচার কুলিদের পাশে দাঁড়িয়ে যিনি অহরহ লড়াই করে চলতেন সে সময়, তিনি দ্বারকানাথ গাঙ্গুলি। তো তারই একটা এটা দাবির মধ্যে, ভারত সভার যে কর্মসূচি তার মধ্যে নিয়ে আসার জন্য দ্বারকানাথ গাঙ্গুলির ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আর কিছু দিক ছিল, যেমন যেখানে ভারত সভা আন্দোলন গড়ে তোলে। ভারত সভা প্রতিনিধিত্বমূলক শাসন পরিষদ গঠন, স্বায়ত্ত শাসন প্রবর্তন, প্রজাসত্ব আইন প্রণয়ন, মদ্যপান বন্ধ করা প্রভৃতির দাবিতে আন্দোলন চালায়। তোমরা বিপিনচন্দ্র পালের লেখনীতে পেয়েছিলে যে নানান জায়গাতে কলকাতায় সমকালে 70 বছরে লেখা ছিল যে মদ্যপান নিবারণী সভা সমিতি কলকাতায় গড়ে উঠেছিল। এখানে মদ্যপানের বিষয়টাকে সামনে রেখে আন্দোলন গড়ে তোলার যে ডাক ভারত সভা দিয়েছিল, সেটা মনে রাখতে হবে। সেটা কেবলমাত্র ব্রিটিশ বিরোধিতা ছিল না, এইটা ভারতবর্ষের সমাজকে ফিল্ট্রেট করবার একটা আহ্বানও ছিল। সুতরাং সেদিকে তার দৃষ্টি এড়ায়নি। নেক্সট, স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রসঙ্গে ভারত সভা স্বদেশী আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। স্বদেশী দ্রব্যের ব্যবহার জনপ্রিয় করার উদ্দেশ্যে ভারত সভা একটি জাতীয় ভাণ্ডার গড়ে তোলে, যেখানে বিপুল অর্থ সংগ্রহ করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি, এবং তা দিয়ে স্বদেশী আন্দোলনকে সাহায্য করে যাওয়া, এই ছিল ভারত সভার আন্দোলনগুলোর মধ্যে অন্যতম দিক। আর এই যে আন্দোলনগুলো সমকালে গড়ে উঠেছিল, ঊনবিংশ শতকে যে আন্দোলনগুলো গড়ে উঠেছিল, তার মূলে ছিলেন তিনি এই ভারত সভার প্রতিষ্ঠাতা তথা রূপকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।